আজকে আমার পাশে আপনারা যেটা দেখতে পারতেছেন দ্যাট উইল কস্ট 1,40,000 টাকা ফ্রম ইউর পকেট অ্যান্ড এটা হচ্ছে MSI এর MPG271QR-X 360 হার্টজের একটা 2K প্যানেল, যেটা আবার কোয়ান্টাম ডট ওলেড প্যানেল। এই মনিটর নিয়ে আজকে মোটামুটি কথা হবে যে আপনার কিডনিতে চাপ দেওয়া এই মনিটরটা কেমন হবে, আমার পারফরমেন্স টেস্টে আমার এক্সপিরিয়েন্সে কেমন ছিল, সব কিছু নিয়ে কথাবার্তা হবে একটা, অ্যান্ড দেখাবো যে মনিটরটা কেন এত টাকা চার্জ করতেছে। তো সাথে আছে অনুরাগ, আপনারা দেখছেন টেকল্যান্ড বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের একটা এমপিজির ডাইসেকশনে। প্রথমে আমরা এই মনিটরটা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে এটা বিল্ড কোয়ালিটি। প্যানেলে পরে যায় একটু বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে ওরা যেটা করছে পুরোটাই কিন্তু একটা প্লাস্টিক বিল্ড কোয়ালিটির অ্যান্ড ভেরি থিন ওলেড প্যানেলের মনিটর। মোটামুটি সব দিক, তারপর হচ্ছে গিয়ে বার প্লেট সব প্লাস্টিক দিল। প্লাস্টিকগুলো কিন্তু বেশ ডিউরেবল অ্যান্ড ভালো কোয়ালিটির ছিল। ওরা যে স্ট্যান্ডটা দিছে সেটাতে কিন্তু আপনারা কেবল রাউটিংয়ের জন্য অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য একটা বারও পেয়ে যাবেন, একটা ফাঁকা জায়গাও পেয়ে যাবেন, যেটাতে আপনাদের যাতে কেবল ম্যানেজমেন্ট করতে কোনো অসুবিধা না হয়। পুরোটা মোটামুটি প্লাস্টিকের মধ্যে, জাস্ট সামনের বারটাই কিন্তু ওরা মেটালের দিছে, যেটা কিন্তু একটা সুন্দর টাচ দেয়। অ্যান্ড পিছনে যদি আপনারা দেখেন MSI ড্রাগন মনির লোগোটা হচ্ছে হাউজিং করা দেখবেন, অ্যান্ড মাঝখানে MSI ক্লাসিক লোগোটা থাকবে, যেটা কিন্তু আবার 8GB লিট আপ, এটা ভ্যারিয়াস কালারের 8GB ট্রানজিশন দিতে থাকে। এরপর যদি দেখি এই মনিটর, যেটা একটু আমার উইকনেস মনে হয়েছে, সবই ঠিকঠাক আছে, ওলেড প্যানেল দিছে, বাট সাইড বেজেল অ্যান্ড নিচের যে বেজেলটা আছে সেটা কিন্তু তুলনামূলক মোটা, স্পেশালি দুই পাশের যে দুই সাইড বেজেলটা, হ্যাঁ, এটা কিন্তু এখন এই জেনারেশনে এই সময় এসে মানায় না জিনিসটা। তো এইটা আই থিঙ্ক কিছু করার নেই, এটুকু মেনে নিতে হবে, বাট কোথায় যেন সামওয়্যার একটু দৃষ্টিকটু লাগে। আর যদি এই মনিটরটা আমরা একটু অ্যাডজাস্টিং নিয়ে কথাবার্তা বলি, এটাতে আপনার টিল্ট, সুইভেল, হাইট অ্যাডজাস্টমেন্ট, পিভট অ্যাডজাস্টমেন্ট, লিটারালি এভরিথিং, এভরি সর্ট অফ অ্যাডজাস্টমেন্ট ইউ ক্যান থিঙ্ক ক্যান ইমাজিন, সবই কিন্তু এই মনিটর দিয়ে আপনারা একদম পুল অফ করতে পারবেন। অ্যান্ড খুবই স্টার্ডি মনিটর। যদি আইও পোর্টস নিয়ে কথাবার্তা বলি, এটাতে কিন্তু একটা DP 1.4 পোর্ট দিছে, দুইটা HDMI 2.1 পোর্ট দিছে, USB-C অ্যান্ড হচ্ছে USB হাবস দিয়ে দিছে। Type-C এই পোর্টটা দিয়ে কিন্তু আপনারা 90 ওয়াট পর্যন্ত পাওয়ার ডেলিভারি, PD চার্জ হচ্ছে আপনারা করতে পারবেন, যেগুলো আপনাদের ডিভাইসেসে। সো হিউজ একটা জিনিস দিছে আপস্ট্রিমের জন্য। তারপর একটা পোর্ট আছে KVM সুইচিংয়ের জন্য। মোটামুটি যা যা পোর্ট পসিবল একটা মনিটরে দেওয়া, সবই কিন্তু ওরা একটা হাউজিং করে দিছে। এইবার চলুন একটু প্যানেল কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলা যাক। প্যানেল কোয়ালিটি নিয়ে আর কি বলবো, এই প্যানেলটা কিন্তু ডিরেক্টলি কামস ফ্রম স্যামসাংয়ের যে ওডিসি সিরিজের মনিটরগুলো আছে তারাই কিন্তু এই প্যানেলটা প্রোভাইড করছে, আর MSI এটাকে নিয়ে ওদের বেস্ট টিউনিংটা করার ট্রাই করছে। অ্যান্ড এই আমাদের যে প্যানেলটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনাদের কোয়ান্টাম ডট প্যানেল, যেটা একটা ওলেডেরই একটা সুপ্রিম ভার্সনের নাম, স্যামসাংয়ের মার্কেটিং টার্ম। তো QD ওদেরটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু যখন হচ্ছে আপনারা এত হাই রিফ্রেশ রেটে ওলেড প্যানেলে গেমিং করবেন, এত স্কোয়ার মিটারি এরিয়া নিয়ে যে ওলেডটা বানানো হয়েছে, তার কারণে কিন্তু জিনিসটা ভালোই হিট হয়। অ্যান্ড এর জন্য কিন্তু পিছনে কাস্টম হিট সিঙ্কও দেওয়া আছে। চিন্তা করেন মনিটরের পিছনে কাস্টম হিট সিঙ্ক। যাই হোক, প্যানেল নিয়ে যদি কথাবার্তা বলি, আনডাউটেডলি ইটস ওয়ান অফ দ্য বেস্ট প্যানেল, নো ডাউট ইন দ্য মার্কেট। অ্যান্ড এইটাতে হচ্ছে আপনারা যেটা দেখবেন একদম ট্রু ব্ল্যাক যেটা, সেটা পাবেন। কন্ট্রাস্ট রেশিও ভেরি ভেরি হাই, শার্পনেস মাথা নষ্ট। আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি টেকনিক্যাল টার্মে যাওয়ার আগে, এই মনিটরটা দিয়ে যখন আমি কাজ করা শুরু করি, লিটারালি আমি একদম কালারের চোটে উড়ে যাচ্ছিলাম। এত সুন্দর কালার, এত ডিপ ব্ল্যাক, এত সুন্দর কন্ট্রাস্ট। বাট যেটা একটু যদি আমাদের একটু দুর্বলতার জায়গা ধরি, যেটা সব ওলেডে মোটামুটি থাকে, ওলেডের যে টেক্সট ক্ল্যারিটিগুলো আছে সেটা কিন্তু আপনার সাবপিক্সেল সাবট্রাকশনের কারণে, IPS এ তো ব্যাকলিট দিয়ে চলে, ওলেডে পার পিক্সেল ইন্ডিভিজুয়ালি লিট আপ হয়, তার কারণে কিন্তু টেক্সট ক্ল্যারিটিটা IPS এর মতো না। কয়েকদিন আগে আমি MSI Mac 27 4UPF 4K IPS প্যানেল একটা রিভিউ করছিলাম, ওইটাতে কিন্তু আমি টেক্সট ক্ল্যারিটিটা একদম বরাবর অন পয়েন্ট পাইছি। এটাতে হালকা কিছুটা কম পাইছি, যেটা কিন্তু আপনার মোটামুটি বোঝা যায়। যারা রেগুলার কনজিউমার আছে তারা বুঝবে না, বাট আমার চোখ তার জিনিসগুলো এড়াবে না। যাই হোক, যেহেতু ওলেডের কিন্তু একটা বার্নিং ইস্যু থাকার কথা, তো ওরা যেটা করছে ওলেডের বার্নিংটা ঠেকাইতে ওলেড কেয়ার 2.0 দিয়ে দিছে, অ্যান্ড দ্যাটস ভেরি ফিচার প্যাক, যেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো ওভার লং টাইম ইউজের যাতে ওলেড প্যানেল আপনার সেফ থাকে, 3 ইয়ারের একটা ওয়ারেন্টি পিরিয়ডও আছে, এগুলোর জন্য ওটা দিছে, ওটা নিয়ে পরবর্তীতে কথা হবে। এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার, এই মনিটরের পারফরমেন্স কেমন ছিল, ওরা বক্সে যা যা ক্লেম করছে তা কি আমি পাচ্ছি কিনা।
ওয়েল, পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এইটাতে কিন্তু ব্লেজিং 360 হার্টজের রিফ্রেশ রেট ওরা দিয়ে দিছে, অ্যান্ড বরাবর আপনারা 360 হার্টজ পাবেন বোথ HDMI অ্যান্ড হচ্ছে ডিপি দিয়ে। যদিও HDMI এত GBps ব্যান্ডউইথ থাকে না 360 হার্টজ দেবে, বাট ওরা একটা মেথড অ্যাপ্লাই করে 360 হার্টজ দেয়, ওটা আমি সাইন্টিফিক্যালি আর ডিসক্রাইব করবো না। এইটার যদি আমরা একটু রেসপন্স টাইমটা দেখি, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, ওরা বক্সে ক্লেম করে রাখছে 0.03 ms পর্যন্ত যায় একদম পিকে। তো আমি যখন যেহেতু আমাদের রেসপন্স টাইম মেজারমেন্টের টুল নাই, এটাকে একটু আমাদের হচ্ছে ধার করতে হবে, মনিটর আনবক্স থেকে ধার করলাম, দেখলাম যে অ্যাভারেজে প্রায় 0.28 মিলিসেকেন্ড রেসপন্স টাইম হচ্ছে মেনটেন করে, উইচ ইজ হিউজ, বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি নো ডাউট। কারণ হচ্ছে ওলেডের ক্ষেত্রে কিন্তু রেসপন্স টাইমের কোনো ঝামেলা নেই, এটা কিন্তু আইপিএসের ক্ষেত্রে ব্যাকলাইট, স্ট্রোবিং, তারপর ELMB টেকনোলজি, ওগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করে ওদের রেসপন্স টাইম কমায় আনতে হয়, যার কারণে নানা রকম ইনভার্স গোস্টিং দেখা যায় বা ওভারশুট দেখা যায়। বাট এটা তো ওলেড, ইন্ডিভিজুয়ালি সব পিক্সেল হচ্ছে আপনার সুবিধা মতো ব্লিঙ্ক আপ হচ্ছে। তো এইটার রেসপন্স টাইম অ্যান্ড মোশন ক্ল্যারিটি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট। অ্যান্ড কেন এটা 1,40,000 টাকা নিচ্ছে, এটাই কিন্তু তার প্রো। কোনো রকমের ইনভার্স গোস্টিং তো পাই নাই, বেস্ট মোশন ক্ল্যারিটি পাইছি, সাথে কিন্তু হাইলি কনসিস্টেন্ট একটা পারফরমেন্স আমাকে দিছে নো ডাউট। তার সাথে সাথে আরেকটা জিনিস বলতে হবে যে আমরা যখন UFO টেস্ট করি তখনই কিন্তু এটা প্রুফটা বারবার পাইছি, UFOগুলোর মোশন বার একদমই মিনিমাল মনে হয়েছে। তার সাথে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে এটার যে ইনপুট ল্যাগটা ভেরি মিনিমাল ইনপুট ল্যাগ, সবগুলো মিলায় প্রসেসিং অ্যান্ড আপনার ইনপুট মেলা মাত্র 1.8 মিলিসেকেন্ড দেবে, যেটা কিন্তু শুধু আমি না, আমি তো ইউজ করে বলতেছি, মনিটর আনবক্সডের ক্ষেত্রেও কিন্তু এটা ওয়ান অফ দ্য ইন্ডাস্ট্রি বেস্ট ইনপুট ল্যাগ নো ডাউট। অ্যান্ড এটা পাওয়ার কনজামশন নিয়ে যদি একটু কথা বলি, একদম পিকে এটা আপনার 76 ওয়াটের মতো পাওয়ার কনজিউম করবে। অ্যান্ড রেগুলার যদি আপনার হালকা পাতলা 200 নিটসের মতো অ্যারাউন্ড ব্রাইটনেস রেখে কাজ করেন, তাহলে হচ্ছে আপনার 30 থেকে 32 ওয়াটের মতো পাওয়ার কনজিউম করে। এইটার যদি এইবার আমরা একটু যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার, সেটা হচ্ছে কালার গ্যামাট কাভারেজ। কালার গ্যামাট কাভারেজের ক্ষেত্রে এটা কিন্তু sRGB-তে প্রায় 110%, DCI P3-তে প্রায় 99% অ্যান্ড Adobe RGB-তে প্রায় 98%-এর মতো কালার হচ্ছে আপনাকে প্রোভাইড করবে। ইনসেইন কালার গ্যামেট ওলেডের ক্ষেত্রে। ওলেডের কিন্তু সবসময় একটা স্যাচুরেশন জন্য একটি ইস্যু থাকে, তো এই ক্ষেত্রে কালারটাকে ক্ল্যাম্প করে একটা ঠিক হচ্ছে আউটপুট দেয়, এটা কিন্তু বেশ একটা টাফ বিষয়। বাট MSI আমি বলবো ফ্যাক্টরি থেকে যে ওরা ক্যালিব্রেশনটা করছে, দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট ক্যালিব্রেশন ইন দ্য ইন্ডাস্ট্রি নো ডাউট। এইটার যদি ডেল্টা ইর অ্যাভারেজ ভ্যালুটা দেখি 1.7-এর আশপাশে, যেটা কিন্তু আবারও খুবই ভালো। 1.7-এর আশপাশে মানে হচ্ছে 1-এর কাছাকাছি বেশ। সেই ক্ষেত্রে আমি বলবো ডেল্টা ই অ্যাভারেজের ক্ষেত্রেও এটা ওয়ান অফ দ্য টপ মনিটর। অ্যান্ড আরেকটা জিনিস যেটা, এইটার হচ্ছে sRGB মোডটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড সফিস্টিকেটেড sRGB মোড। যারা HDR কন্টেন্ট নিয়ে কাজ করেন, REC 7 ও 9, তারপর হচ্ছে এই ধরনের কালার স্পেসে কাজ করে, তারা কিন্তু অন্যান্য মনিটরে হয় কি sRGB ক্ষেত্রে কিন্তু হচ্ছে গ্রে স্কেল, তারপর হোয়াইট ব্যালেন্সের জিনিসগুলো আনলক করে দেওয়া থাকে যাতে সুবিধা মতো এদিক ওদিক করা যায়। MSI এটা কেন জানি করে না, বাট ওরা যেটা করছে MSI-এর এই মনিটরের মধ্যে sRGB মোডটাকে যেভাবে কালার টিউন করে দিছে না, ওই লিমিটেশনের কথা আপনার মাথায়ও আসবে না। মানে এত সুন্দর sRGB মোড, দিস ওয়ান অফ দ্য বেস্ট sRGB মোড, ক্ল্যাম্প করা সত্ত্বেও এটা আপনাকে একটা সুপ্রিম পারফরমেন্স দেবে নো ডাউট। তারপর একটা জিনিস যেটা কথাবার্তা বলা দরকার, এই প্যানেলটার ম্যাক্স ব্রাইটনেস মোড, যেহেতু এটাতে HDR সাপোর্টও আছে, ওটা নিয়েও কথাবার্তা হবে, বাট HDR কন্টেন্টের ক্ষেত্রে যেগুলো নর্মাল কন্টেন্ট HDR অফ করে রাখলে, সেই ক্ষেত্রে এই প্যানেলটা মোটামুটি 251 থেকে 52 নিটস ব্রাইটনেস হচ্ছে আপনার একদম পুশ করতে পারে, যেটা কিন্তু ইনডোরের জন্য বেস্ট সাফিসিয়েন্ট নো ডাউট। বাট আরেকটু যদি আপনারা এক্সপেক্ট করতে চান, এর বেশি লাগে না, যেটা এক্সপেক্ট করেন সেটা কিন্তু পেতে হলে আপনাকে HDR অন করতে পারবেন। ফুল হোয়াইট স্ক্রিনে যখন ব্রাইটনেসটা মেজার করা হয়েছে 251-52 নিটসের মতো পাওয়া যায়, উইচ ইজ প্লেন্টি আমার মনে হয়েছে। এবার চলুন নেক্সট সেগমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলা যাক। এইবার HDR কন্টেন্ট, তারপর মোটামুটি HDR অফ করে তো কথাবার্তা বলছি, এটার মধ্যে কিন্তু HDR সাপোর্টও আছে, এটা কিন্তু ট্রু HDR সাপোর্ট। হ্যাঁ, HDR সাপোর্টের ক্ষেত্রে আপনার যখন HDR মোড এটাতে অন করবেন, তখন কিন্তু ওলেডের ক্ষেত্রে একটা ব্যাপার কি, লোকাল ডিমিং ব্যাপারটা কিন্তু ভালো মতো অ্যাপ্লাইড হয়, এটাতে লোকাল ডিমিং হার্ডওয়্যারটা আছে। লোকাল ডিমিং কি একটু বলে রাখি, আপনি যদি কোনো IPS প্যানেলে বা কোনো BA প্যানেলে যদি হচ্ছে HDR অন করতে যান, সেক্ষেত্রে হয় কি, IPS-এর তো আর পিক্সেলগুলো ইন্ডিভিজুয়ালি লিট আপ করে না, ওটার পিছনে একটা বড় ব্যাকলাইট থাকে, একটা LCD মানে লাইট থাকে, যেটা হচ্ছে লাইট আপ হয়, তারপর হচ্ছে গিয়ে আপনার সামনে যে স্ক্রিন সেটার উপর পড়ে আপনাকে কন্টেন্ট দেখায়। IPS-এর ক্ষেত্রে
ট্রু ব্ল্যাক প্রডিউস করতে হলে ওদের কিন্তু জোন ওয়াইজ বা হচ্ছে যেগুলো জোনে ব্ল্যাক আছে ওগুলোকেই কিন্তু মাস্টারফুলি হচ্ছে কন্ট্রোল করে জোন ওয়াইজ কালার অফ করতে হয়, মানে প্যানেলের ব্রাইটনেস কমাইতে হয় বা বাড়াইতে হয়, প্যানেলের ওইটু এই সেই করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। বাট ওলেডের ক্ষেত্রে তো সেই প্যারা নেই। ওলেডের ক্ষেত্রে আপনার ব্ল্যাক মানে ওখানে যেখানে ট্রু ব্ল্যাক পিক্সেল একদম অফ হয়ে যায়, বাট ছোটো ছোটো যে জিনিসগুলো আছে ওখানে কিন্তু ইন্ডিভিজুয়াল পিক্সেল লেভেলে কালার মেনটেন হয়, যার কারণে কিন্তু এইচডিআর লোকাল গেমিংয়ের পারফরমেন্স ওলেডের ধারে কাছ দিয়েও মোটামুটি কেউ যায় না। এটার ক্ষেত্রেও সে অবস্থা, এইচডিআর অন করলে আপনার মাথা উড়ে যাবে যে এত সুন্দর। অ্যান্ড ওরা করছে কি, ওএসডি প্যানেলে দুইটা এইচডিআর মোড দিয়ে দিয়েছে, একটা হচ্ছে গিয়ে ট্রু ব্ল্যাক 400 নিটস আর একটা হচ্ছে পিক ব্রাইটনেস 1000 নিটস। দুইটা মোড থাকলেও আমি সাজেস্ট করব 1000 নিটসটাকে সেট করে রাখতে, ওটাতে কিন্তু আপনি একদম ট্রু যে মানে একদম ব্রাইটনেসটা ওটাকে ফিল করতে পারবেন। এমনিতে যদি আমরা এইচডিআর কথা বলি, এইচডিআর কিন্তু অ্যাম্পল অ্যাকুরেসি খুবই ভালো, নো ডাউট, কালার কোনো ছড়ায় যাবে না, একদম অন পয়েন্ট ধরে রাখবে, আপনার কোনো কিছু বেশি আধিক্য মনে হবে না। প্লাস যদি আপনি 400 নিটস ট্রু ব্ল্যাকে যদি সেট করে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে পুরো স্ক্রিন যদি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এইচডিআর সেট করে রাখেন, মোটামুটি 265 নিটসের মতো ফুল ব্রাইটনেসে যায়। 1000 নিটসের ক্ষেত্রে আপনি যদি এই প্যানেলটা 10% এরিয়াতে হচ্ছে মেজার করেন, তাহলে 470 নিটসের মতো পিক ব্রাইটনেস পাবেন। 2% এরিয়াতে যদি মেজার করেন তাহলে কিন্তু 1000 নিটসের মার্কটা মোটামুটি যায়, 1000 নিটস ক্রস করে ফেলে না, 940 নিটসের মতো থাকে। যারা জানেন না তারা বলে রাখি, তাই পিক ব্রাইটনেসটা কিন্তু কখনো পুরা প্যানেলের মেজার করা হয় না, এটা হাই ব্রাইটনেস মোডে পুরা প্যানেলটাকে মেজার করা হয়। পিক ব্রাইটনেস মোডে প্যানেলের খুবই ছোট একটা এরিয়াকে মেজার করা হয়, যে একটা ইন্ডিভিজুয়াল পিক্সেল বা কয়েকটা পিক্সেল কতটুক মানে হায়েস্ট লিট আপ করতে পারতেছে, পিকে কত লিট আপ করতে পারতেছে। এটা মোবাইলের ক্ষেত্রেও সেম, এই মনিটরগুলোর ক্ষেত্রেও সেম। তো যাই হোক, এইসব সায়েন্টিফিক টার্মে আর যাবো না। মোটামুটি আপনারা 400 নিটসের কাছাকাছি বা 390 নিটসের কাছাকাছি একটা ব্রাইটনেস কিন্তু এক্সপেক্ট করতে পারে, যেটা এটা আপনাকে খুব ভালো মতো দিয়ে দিবে। তো এইচডিআর কন্টেন্টের ক্ষেত্রে এটা একটা ট্রু এইচডিআর মনিটর, নো ডাউট। এখন একটু আমাদের সফটওয়্যার নিয়ে কথাবার্তা বলা দরকার। এমএসআই মনিটরগুলো অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা মনিটরটা সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন, বাট আমি একটু ওএসডি নিয়ে কথাবার্তা বলি। ছোট করে একটা পাওয়ার বাটন আর ওএসডি জয়স্টিক দিয়ে দিছে। এই ওএসডি জয়স্টিকটা ওরা করছে কি, একটা গেমিং ভাইব দিতে যায়, জিনিসটা না ভালো মতো ভিজিবল না, মানে একটু কষ্ট করে দেখতে হয়, একটু চোখ কাছে নিয়ে দেখতে হয়। বাট এই ওএসডি প্যানেল নিয়ে আপনারা লিটারেলি সব কিছু করতে পারবেন, খুবই ইজি টু কন্ট্রোল করে দিছে। একটা জিনিস কি, এসআরজিবি মোডে যদি আপনারা এইচডিআরটা অন করেন সেখানে কিন্তু বেস্ট পারফরমেন্সটা পাবেন না। অ্যান্ড আমি কয়েকটা মোড আছে যেগুলো চালায় দেখলাম, আমার মনে হয়েছে DCI P3 মোডটা বেস্ট এই মনিটরটাকে অপারেট করার জন্য, বিকজ ফ্যাক্টরি কালার ক্যালিব্রেশন ইজ রিয়েলি গুড। গেমিং বাইট দিতে যায় যে ওএসডিটা একটু আপনার কম ভিজিবল করছে, এটা তো আপনাদের বললামই। আরেকটা জিনিস যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে OLED কেয়ার 2.0। যারা ওলেডের নিয়ে ঘাটাঘাটি করেন তারা কিন্তু জানেন যে ওলেডের কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে বার্নিং ইস্যু। বার্নিং ইস্যুটা কি ভাই, ওলেডে যদি আপনি কোনো একটা সিন, একদম স্ট্যাটিক সিন সারাক্ষণ চালায় রাখেন, তারপরে যদি অনেকক্ষণ পর বা অনেক দিন পর যদি অন্য কোনো স্ক্রিনে মুভ করেন, তখন দেখবেন যে আগের যেই স্ট্যাটিক স্ক্রিন ছিল তার কিছু কিছু শ্যাডো বা ছোপ জিনিস প্যানেলটাতে রয়ে গেছে। উইন্ডোজের ক্ষেত্রে আমাদের যে নিচে টাস্ক বারটা থাকে, এটা তো সবসময় যে স্ট্যাটিক থাকে, নড়ে না। তো একটা চান্স থাকে যে আপনি অনেকক্ষণ চালানোর পর দেখবেন যে অন্য কোনো স্ক্রিনে, অন্য কোনো সিনে গেলে ওই টাস্ক বারের নিচে স্টার্ট বাটন, অমুক বাটন, ফ্লাইল এক্সপ্লোর, এগুলো একটা শ্যাডো পড়ে গেছে। এটা কিন্তু অনেক ভয়ের ব্যাপার, অনেক ফোনে কিন্তু হয়। এই মনিটরে যদি আপনারা টানা খালি গেমিং করেন, কারণ গেমিং তো কন্টিনিউয়াস সিন, একটা ফ্রেম থেকে একটা ফ্রেম চেঞ্জ হয়, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, অমুক চেঞ্জ হয়, তমুক চেঞ্জ হয়, গেমিংয়ে কিন্তু আপনার বার্নিং হওয়ার কোনো চান্স নেই। বাট আপনি যদি এটাকে প্রোডাক্টিভিটি ওয়ার্কের জন্য সারাক্ষণ এক স্ক্রিনে রাখেন, তাহলে একটা চান্স থাকেন। যদিও ওইটা যদি আপনি প্রতিদিন টানা 8-10 ঘন্টা করে চালান, তাহলে একটা পসিবিলিটি হলেও হইতে পারে। এটা থেকে বাঁচতে কিন্তু ওরা OLED কেয়ার 2.0 দিছে, যেখানে কিন্তু নানা রকমের আপনার টাস্ক বার নেভিগেশন, তারপর হচ্ছে পিক্সেল শিফট, অমুক টমুক নানা রকমের হচ্ছে ফিচার দিয়ে রাখছে, জিনিসটা খুবই ভালো কাজ করছে। টাস্ক বার নেভিগেশনের জন্য ওরা করে কি, যখন হচ্ছে আপনি চালাচ্ছেন স্ট্যাটিক স্ক্রিনে, টাস্ক বারের ব্রাইটনেসটা কমায় বা বাড়ায় দেয়, যার জন্য পর্যায়ের জন্য কোনো শ্যাডো বা গোস্ট না করে। এটা কিন্তু খুবই ভালো একটা কাজ করছে। এছাড়াও লং টাইম মনিটরটা আপনি একটা কোনো সিনে রাখলে মনিটরটা অটোমেটিক আপনাকে একটা ওয়ার্নিং দেয় আর সাজেশন দেয় যে OLED কেয়ারটাকে একটু অ্যাক্টিভেট করে কিছুক্ষণের জন্য আপনি
মনিটরটাকে বন্ধ করেন বা আমাদের একটু অপটিমাইজ করতে দেন, এই ধরনের সাজেশনও কিন্তু দেয়। যদিও অনেকগুলো সেটিং ডিফল্টে অফ করা আছে, এটা আপনারা অন করে নিতে পারেন, বাট ইটস গুড। MSI কেয়ারস অ্যান্ড এই জিনিসটা কিন্তু মনে হয় 3 বছর ওয়ারেন্টিও আছে, যারা বার্নিং ইস্যু ফেস করতেছেন এটা একটু ঘাটাঘাটি করে নিন। এখন কনক্লুশনে মনিটরটা নিয়ে কী বলা যায়, আই উইল সে দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট মনিটর। মানে এমনিতে যদি টেক্সট ক্ল্যারিটি এই জিনিসটা ওলেডে সব ওলেডে কম হয়, ব্রাইটনেসটা আমি বলবো WLED-এর মধ্যে একদম পিক মানে টপিং ব্রাইটনেস না, বাট মোটামুটি যেটা ক্লেম করতেছে তার আশপাশে কিন্তু যায়, যে কারণে বেশ ভালো। এইটার মোশন ক্ল্যারিটি ওয়ান অফ দ্য বেস্ট, 360 হার্টজ। আমি এটাতে গেমিং করছি, সবই করছি মোটামুটি, আমার লাইফটা একদম মানে একটা এজ খুঁজে পাইছে। ওলেড মনিটর এর জন্য মানুষের চালানো হচ্ছে। এটা থেকে আমি একটা ব্যাপার চিন্তা করলাম, এই জিনিসটা কিন্তু আমাদের কাছে অনেক অ্যাভেলেবল হয়ে গেছে। এই মনিটর সবার কেনার সামর্থ্য নাই জানি, বাট ল্যাপটপ ইন্ডাস্ট্রিতে কিন্তু আসুস একটা খুব ভালো কাজ করছে, ওরা একটা ওলেডের যে সাপোর্টটা নিয়ে আসছে। অ্যান্ড আরেকটা জিনিস বলে রাখি, এই যে গ্লাসটা সামনে, এই গ্লাসটা কিন্তু ওরা একটা অ্যান্টি ম্যাট কোটিং দিয়ে দিছে, মানে রিফ্লেকটিভ ম্যাট কোটিং দিয়ে দিছে, যার কারণে কিন্তু আপনি রিফ্লেকশন বেশি দেখতে পারবেন না। অন্যান্যগুলোতে পুরো প্যানেলে একদম এত গ্লসি প্যানেলে আপনার চেহারা সারাক্ষণ আপনি দেখতে পারবেন, এটাতে কিন্তু সেরকম না। বাট যেহেতু ওলেড প্যানেল, গ্লসি প্যানেল, কিছু অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন আপনার এটাতে হালকা পাতল দেখতেই পারবেন, ওটা মেনে নিতেই হবে। এছাড়া ইটস ওয়ান অফ দ্য টপ মনিটর, বিল্ড কোয়ালিটি ওয়াইজ, প্যানেল কোয়ালিটি ওয়াইজ, মোটামুটি ব্রাইটনেস ওয়াইজও আই থিঙ্ক যদি আপনার বাজেট থাকে, প্রোডাক্টিভিটি কাজ হোক, গেমিং কাজ হোক, মুভি দেখা হোক, যেটাই হোক, এটা নেন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আপনারা টেকল্যান্ডে মোটামুটি সব জায়গায় পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা একটা কাজ করবেন, আমাদের যে গ্রুপ আছে টেকলিক বাংলাদেশ, ওটাতে জয়েন হয়ে যাবেন, নিচে জয়েনিং লিঙ্কটা দিয়ে দিলাম। সেখানে জয়েন হলে আমরা নানা রকম আড্ডা দিতে পারবো, আপনারা সাজেশন দিতে পারবেন যে কী কী চান, কী না চান, এইসব নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অফকোর্স লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তার জন্য গুড বাই, ডেফিনেটলি উইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।